গ্রামে দিশা নামের একটা মেয়ে নিজের বুড়ো মা বাবার সাথে থাকতো। দিশার মা বাবা ভেজ পোলাওয়ের ঠেলা লাগিয়ে বিক্রি করত। দিশা একটা 20 বছরের মেয়ে ছিল যে সারা দিন বইয়েই ডুবে থাকতো। একদিন তার মা অনিতা দিশাকে বলে ওঠে, তুই সারা দিন বইয়েই ডুবে থাকিস, একটু আধটু মায়ের কাজে সাহায্য করে দে, বিয়ের পরে এটা তোর কাজেই আসবে। কি সব কথা বলছো মা? বাড়ির সমস্ত কাজকর্ম করতে তো জানি, আর আমি তোমার কাছে রান্নাও তো শিখেছি। দিদা তো আমার হাতের খাবারের খুব প্রশংসা করত। আমি তোকে ভালো করে চিনি, কিন্তু সারা দিন বইয়ে ডুবে থেকে কি বা পাবি? আজ পর্যন্ত পড়াশোনা করে স্ত্রীরা কিছু পেয়েছে? অবশেষে তো তাকে বিয়ে করে রান্না বান্নাই করতে হয়। এরকম নয় মা, যদি আমি সারা দিন বইয়েই ডুবে থাকি তার পেছনেও কারণ রয়েছে। বই আমাদেরকে অনেক কিছু শেখায় মা, আর জীবনে কিছু বড় করতে চাই আমি। দিশার কথা শুনে অনিতা দিশাকে কিছু বলতেই যাচ্ছিল, তক্ষুনি ওখানে দিশার বাবা চলে আসে। আরে আমার মেয়ে দীক্ষা একদম ঠিক কথাই বলছে। অনিতা, ও পড়াশোনা করুক না। আমি তো এটাই বলতে চাইছিলাম গো, যে দিশাকে পড়াশোনা করিয়ে চাকরি করাবো নাকি? অবশেষে তো বিয়েই করাবো না। এরকম করে ভাবতে নেই অনিতা। যদি দীক্ষা ভালো করে শিক্ষাটা লাভ করে, তাহলে ও শিক্ষা দিয়ে অনেক লাভ পাবে, তাই না? ও নিজের স্বামীর ওপরে বোঝ হবে না। আর এমনি আজকালকার দিনে মেয়েরা কি পুরুষদের থেকে পেছনে রয়েছে? আরে পুরুষের পায়ে পা মিলিয়ে চলছে তারা। বাবা, আমার স্কুলে 2 দিনের জন্য জঙ্গলে ট্যুরে যাচ্ছে, আমি যেতে পারি? কিন্তু ম্যাম 500 টাকা চেয়েছে। মা, আমি তোমায় কখনো বারণ করতাম না, কিন্তু তুমি তো জানোই যে আজকালকার দিনে ব্যবসা কত খারাপ হচ্ছে। আমি তোমার স্কুলের ফিসটাও কত কষ্ট করে দিতে পারি। ট্যুরে যাওয়ার জন্য যে স্কুলের সংস্থা তোমার কাছ থেকে কিছু পয়সাও তো চেয়েছে, তাই না? যেটা এই সময় আমার কাছে নেই মা। তোমার মুখটা দেখে বুঝতে পারছি তোমার খুব দুঃখ লেগেছে, তাই না? তোমার মুখটা দেখে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে মা। তুমি চিন্তা করো না মা, কালকে আমি কারুর কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে এসে তোমাকে দিয়ে দেব। বাবার কথা শুনে দিশা খুশির চোটে পাগল হয়ে যায়। এটা কি গো, এখন মেয়ের জন্য পয়সা উধার নেবে? আরে কোনো ব্যাপার না, মেয়েটা পড়াশোনা করতে পারলে তো ও আগামী দিনে অনেক বড় হবে, আমাদের পাশে থাকবে। কিন্তু পরশু আমাদেরকে বাড়ির ভাড়া দিতে হবে যে। পরের দিন রমন আবার নিজের ঠেলা নিয়ে বাস স্ট্যান্ডের কাছে চলে যায়, আর ও এটাই ভাবতে শুরু করে যে সে টাকা কার থেকে উধার চাইবে। তক্ষুনি সে দূর থেকে গ্রামের প্রধানকে আসতে দেখে, যিনি তার কাছেই আসছিলেন। নমস্কার নমস্কার প্রধান মশাই। আরে আরে নমস্কার নমস্কার নমস্কার। তা বলো, কেমন আছো তুমি? তো ব্যবসা কেমন চলছে তোমার? বাজারের অবস্থা খুবই খারাপ প্রধান মশাই। আগে পোলাও বিকেলের মধ্যে বিক্রি হতো, কিন্তু এখন তো কখনো কখনো যেমনকার পোলাও সেরকমই পড়ে থাকে, তাই না? খুবই সমস্যা আমার। আরে আরে রমন, আজকাল হলো চাইনিজ ফুডের যুগ। এখানে নানা রকমের খাবার তৈরি হচ্ছে, আর তুমি মানে এর মধ্যে তোমার এই দেশি পোলাও আর কে খাবে বলো তো? গ্রামের দশা এখন আর আগের মতন নেই ভাই। গ্রামের লোকজন তো আগের থেকে পাল্টে গেছে। প্রধান মশাই, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি কথা বলতে চাও বলো। আমাকে আমাকে কিছু পয়সা ধার দেবেন আপনি? কত পয়সা লাগবে তোমার? ওই আমার 2000 টাকা মতন লাগবে আর কি। আসলে ব্যাপারটা হলো, আমার 1500 টাকা বাড়ির ভাড়া দিতে হবে তো, আর 500 টাকা মেয়ের স্কুলে জমা করতে হবে আমার। আরে তো দীক্ষা স্কুলের ফিস এখনো দিতে পারোনি নাকি? না, সে তো আমি কবে দিয়ে দিয়েছি প্রধান মশাই। আসলে ব্যাপারটা হলো যে স্কুলের তরফ থেকে বাচ্চারা সবাই ট্যুরে নিয়ে যাচ্ছে, মানে জঙ্গলে। তাই মেয়েটা যেতে চাই তো, সেই জন্য পয়সাটা চাইছিলাম। স্কুলের লোককে 500 টাকা দিতে হবে আমাকে। আরে তোমার কি হয়েছে বলো তো রমনা? তোমার ব্যবসা একই খারাপ চলছে, আর তার উপর তুমি বাড়ির ভাড়াও তোমাকে দিতে হবে। এর মধ্যে তুমি তোমার মেয়েকে ট্যুরে পাঠাতেই হবে তোমাকে। মেয়েটা গাছপালা খুব ভালোবাসে প্রধান মশাই, আর সারাদিন ও তো শুধু গাছেদের ব্যাপারে বইয়েতে পড়তেই থাকে। আজকে বিকেলের মধ্যে যদি পয়সাটা আমি না দিই, তাহলে মেয়েটার মনে মনে খুব কষ্ট পাবে প্রধান মশাই। প্রধান রমনের কথা শুনে রমনকে খুব ধ্যানপূর্বক দেখে। তক্ষুনি প্রধানের সাথী অভিমন্যু ওখানে পৌঁছে যায়। অভিমন্যু একজন খারাপ স্বভাবের ব্যক্তি ছিল, যে প্রধানের সব সময় কানে কিছু না কিছু বলতো। অভিমন্যু ওদের দুজনের কথা অনেকক্ষণ ধরে শুনলো।
অভিমন্যু প্রধানের কানে বলল, আরে কি এত চিন্তা করছেন প্রধান মশাই, 1000 টাকারই তো ব্যাপার, তাই না? দিয়ে দিন আপনি। আর এমনিতেই ও ঠেলা গাড়িটা 10,000 টাকা দাম হবে, তাই না? এই সময় ওর ব্যবসা একেবারেই ভালো চলছে না, ও আপনার পয়সা ফেরত দিতে পারবে না। পয়সার বদলে ওর ঠেলা গাড়িটা আপনি নিয়ে নেবেন, পুরো 8,000 টাকার লাভ হবে আপনার, তাই না? অভিমন্যুর কথা প্রধানের মাথায় বসে যায়। তা তুমি এই পয়সা কবে ফেরত দেবে আমাকে? প্রধান মশাই, মাত্র আমাকে 2 মাস সময় দিন, তাহলে দিয়ে দেব। তার আগে আমি কত পয়সা আপনার কাছ থেকে নিয়েছি, তাই না? কিন্তু সব সময় পয়সা তো ফেরত দিয়েছি। আরে সেই সময়ের ব্যাপারটা একেবারেই আলাদা ছিল, কিন্তু এই সময়ের ব্যাপারটা একেবারেই আলাদা। আমি ঠিক বুঝলাম না প্রধান মশাই। আরে দেখো রমন, আজকালকার ব্যবসা তো সবারই খারাপ চলছে, তাই না? আমারও ব্যবসা খুবই খারাপ চলছে, তো সেই জন্য পয়সা আমার তাড়াতাড়ি লাগবে। আর একটা 2 নম্বর কথা, পয়সা তো দিয়ে দেবো, কিন্তু কিছু জিনিস তোমাকে বন্ধক রাখতে হবে আমার কাছে। প্রধানের কথা শুনে রমন খুব অবাক হয়ে যায়। রমন জানতো যে প্রধান ভেতর থেকে তো ভালো স্বভাবের লোক। রমন বুঝতে পারল যে কিছুক্ষণ আগেই প্রধানের কানে অভিমন্যু কিছু না কিছু বলেছে, কিন্তু রমন খুব বাধ্য ছিল, কারণ প্রধান ছাড়া গ্রামে আর কেউ ছিল না যে 2000 টাকা রমনকে দিতে পারে। আমার কাছে আর কি আছে বলুন তো প্রধান মশাই? বন্ধক রাখার জন্য তো শুধুমাত্র একটা ভাড়ার বাড়ি রয়েছে। আর কিন্তু আপনি কি আমার কথায় বিশ্বাস করছেন না? আরে ভরসা করার যুগ এখন চলে গেছে। তোমার এই ঠেলা গাড়ি তুমি রেখে দাও না। তোমার 1 মাসের মধ্যে যদি পয়সা আমাকে না দিতে পারো, তাহলে আমি তোমার এই ঠেলা গাড়িটা কবজা করে নেবো। হ্যাঁ, আর সেই নিয়ে কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না। রমন গভীর চিন্তায় ডুবে যায় আর বলে, ঠিক আছে প্রধান মশাই, যেমনটা আপনি বলবেন। প্রধান হাসতে হাসতে ওখান থেকে চলে যান। বিকেল বেলা রমন 500 টাকা নিজের মেয়েকে দিয়ে দেয়। দিশা খুশির চোটে বাইরে চলে যায়, আর রমন সমস্ত কথা নিজের স্ত্রী অনিতাকে বলে দেয়। এটা কি করেছো তুমি? তুমি তো ভালো করে জানো যে ওরা ভালো স্বভাবের লোক নয়। প্রধান ভালো স্বভাবের আর দয়ালু ব্যক্তি। নিশ্চয়ই অভিমন্যু তোমার ঠেলার ওপরে লোভ দেখিয়েছে। প্রধান তোমার ঠেলা নিয়ে কি করবে? উনি নিশ্চয়ই তোমার ঠেলাটা অভিমন্যুকে দিয়ে দেবে। তোমার কাছে যখন ঠেলাই থাকবে না, তখন তুমি কি করবে? ততদিনে কিছু না কিছু একটা ব্যবস্থা আমি করেই নেব। এমনিতেই বাড়ি ভাড়ার জন্য পয়সা তো আমাদেরকে দিতেই হবে। 1500 টাকা তো আমাকে এমনিতেই চাইতে হতো। পরের দিন দিশা জঙ্গলে ট্যুরে চলে যায়। দিশা জঙ্গলের ঘন গাছগুলোকে মন দিয়ে দেখছিল। তখনই তার চোখ পড়ে একটা বুড়ি মহিলার ওপর। আর ওই বুড়ি মহিলা কলা পাতার ভেতরে কিছু রান্না করছিল। কলার পাতার মধ্যে থেকে খুব সুগন্ধ আসছিল। দিশা নিজেকে আটকাতেই পারল না, আর ওই বুড়ি মহিলার কাছে চলে যায়। এটা কি মা? এটা কলার পাতার ভেতরে বানানো বিরিয়ানি সোনা। এটা কি করে সম্ভব হতে পারে? একদম সম্ভব হতে পারে সোনা, আমি এই রেসিপিটাকে জানি। তারপর দিশা সেই মহিলার চেহারাটাকে খুব গম্ভীরভাবে দেখে। আপনার চেহারার লাইনগুলোকে দেখে বুঝতে পারছি যে আপনি এই জঙ্গলে থাকেন না, আর এই রেসিপিটাও এই দেশের নয়। তুমি তো খুবই জ্ঞানী ব্যক্তি বাবু। তুমি কি করে বুঝতে পারলে এটা? আমি সারাদিন বই পড়তে থাকি, আমি কিছু নতুন শিখতে চাই। আমি তোমার থেকে খুব প্রভাবিত হয়ে গেছি। কি নাম তোমার? দিশা। দিশা, দিশা, তুমি একদম ঠিক বলেছো। আমি নিজের যুবক অবস্থাতেই অর্ধেক পৃথিবী ঘুরে নিয়েছি। আমার পরিবারের লোকেরা সবাই আমাকে ছেড়ে বিদেশে গিয়ে শিফট হয়েছে। সেই দিনের পর থেকে এই পৃথিবী থেকে আমার মন একেবারে সরে গেছে। এখন আমি জঙ্গলে একা থাকি। আপনি কি আমাকে এই রেসিপিটা শেখাবেন? যদি অন্য কেউ বলতো তাহলে আমি শেখাতাম না, কিন্তু তুমি খুবই জ্ঞানী ব্যক্তি। তোমার চোখের আলো বলছে যে তুমি নিশ্চয়ই এগিয়ে যাবে। আমি তোমাকে নিশ্চয়ই বানানো শেখাবো। বুড়ি মহিলা দিশাকে সমস্ত রেসিপি বলে। বিকেল বেলা দিশা বাড়িতে চলে যায়। সময় এইভাবেই কেটে যায়। রমনের কাজ একেবারে বন্ধ হয়, আর প্রধান অভিমন্যুর সাথে এসে রমনের ঠেলা নিয়ে চলে যায়। রমনের ব্যবসা একেবারে বন্ধ হয়ে যায়। তার ওপর বাড়ির ভাড়াও অনেক বেশি হয়ে গেছিল।
কতবার তোমাকে বুঝিয়েছি কিন্তু তুমি বুঝতেই চাও না। কি দরকার ছিল মেয়েটাকে এত বেশি লেখাপড়া করানোর? এখন বলো, মেয়েকে লেখাপড়া করিয়ে কি পেলে? ওর স্কুলে যত টাকা খরচা করেছি তত টাকা যদি জমা করতাম তাহলে আমাদের কাজে আসতো আজ। আরে এতে এতে দীক্ষার কোনো দোষ নেই অনিতা। খুনি ওখানে দিশা এসে যায় আর বলে, বাবা, আমার কাছে একটা উপায় আছে। কিরকম উপায় সোনা? কিছু মাস আগে যখন আমি জঙ্গলে ট্যুরে গেছিলাম তখন ওখানে একজন বুড়ি মহিলার কাছে আমি একটা বিরিয়ানির রেসিপি শিখেছি। আমার মনে হয় যদি সেই বিরিয়ানি আমরা আমাদের গ্রামের লোকেদের বিক্রি করি তাহলে অনেক লাভ হবে। কিরকম কথা বলছিস তুই? কি বলতে চাইছিস? যে তোর বাবা পোলাও বানাতো? অনিতা, আমার মনে হয় দীক্ষা একদম ঠিক কথাই বলছে। প্রধানমশাই তো এই কথাটাই বলছিল যে এখনকার দিনে ভারতবর্ষে নতুন নতুন খাবার চলে এসেছে, তাই না? যতদিন না আমরা নতুন কিছু করব ততদিন এইভাবে আমরা পিছিয়ে পড়বো, তাই না? কিন্তু সমস্যা এটা হলো যে মেয়ের কথাটা যদি মেনেও নেই তাহলে তুমি এই বিরিয়ানি বিক্রি করবে কোথায়? ঠেলা তো অভিমন্যু নিয়ে গেছে। তুমি তার চিন্তা করো না মা। আমি নিজের বাড়ির আর্থিক স্থিতির ব্যাপারে টিচারের সাথে কথা বলেছি। ওনার কাছে একটা খালি দোকান আছে। উনি আমাকে বলেছেন যতক্ষণ পর্যন্ত আমরা টাকা না রোজগার করি ততক্ষণ পর্যন্ত দোকানটা আমরা নিতে পারবো। দিশার কথা শুনে রমন খুশি হয়ে যায়। পরের দিন দিশা রমনকে খেতে নিয়ে যায় আর নিজের বাবার সাথে অনেকগুলো কলার পাতা নিয়ে দোকানে চলে আসে। রমন আর অনিতা সেই দোকানের পরিষ্কার পরিচ্ছন্ন আগের থেকেই করে ফেলে। দিশা সেই কলার পাতার ভেতরে বাসমতি চাল আর অন্যান্য জিনিস দিয়ে আগুনের মধ্যে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই পাতার বিরিয়ানি তৈরি হয়ে যায় আর সুগন্ধ বেরোয়। তার গন্ধ এত সুন্দর ছিল যে ওখান দিয়ে যেই লোকেরাই যাচ্ছিল তারা নিজেদেরকে আটকাতে পারলো না। একজন ব্যক্তি সঙ্গে সঙ্গে আসলো আর বলল, আরে, আপনার দোকান থেকে খুব ভালো ভালো গন্ধ বেরোচ্ছে তো। এটা কি কোনো নতুন হোটেল নাকি? হ্যাঁ, রমন কিছু বলার আগেই দিশা সেই লোকটাকে বলে ওঠে, আপনি একদম ঠিক বুঝেছেন, এটা আমাদের নতুন হোটেল, কলার পাতার বিরিয়ানির হোটেল। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই দোকানে একটা টেবিলে বসে যায় আর বলে, আমিও এক প্লেট খেতে চাই অবশ্যই। দিশা তাকে গরম গরম বিরিয়ানি এনে দেয়। ওই ব্যক্তিটা দেখতে দেখতেই বিরিয়ানির 4-5 প্লেট খেয়ে নেয়। দারুণ লাগলো আমার। তা কত হলো? 2000 টাকা। ওই লোকটা হাসি খুশি 2000 টাকা দিশাকে দিয়ে দেয়। ওই লোকটা শহরে থাকতো আর একজন ফেমাস ইউটিউবার ছিল। আরে, এই ধরনের খাবার আমি আমার জীবনে প্রথমবার খেয়েছি। আমার তো মনে হয় না ভারতে অন্য কোথাও তৈরি হয়। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি কি আপনার একটা ফটো কলার পাতার বিরিয়ানির সাথে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই, এতে তো আমাদের হোটেলেরই লাভ হবে। সেই লোকটা দিশার একটা ছবি কলার পাতার বিরিয়ানির সাথে তুলে নেয় আর ফেসবুকে আপলোড করে দেয় আর ওখান থেকে চলে যায়। রমন 2000 টাকা দেখে খুব খুশি হয়। এত টাকা ও 10 দিনেও রোজগার করতে পারতো না। দেখলে অনিতা, মা পড়াশোনা করে কত লাভ করেছে। একবার ভেবে দেখো, যদি ওকে পড়াশোনা না করাতাম তাহলে আজকে আমাদের কি অবস্থা হতো। তুমি একদম ঠিক বলছো। আমি তো নিজের ভাবনার ওপরে খুব খারাপ পাচ্ছি। কিছুদিনের মধ্যেই দেখতে দেখতে দিশার সেই ফটো সমস্ত ইন্ডিয়ায় ভাইরাল হয়ে যায়। দিশার হোটেল থেকে দূর দূর থেকে কলার পাতার বিরিয়ানি খেতে আসতে শুরু করে। কিছু মাসের মধ্যেই রমন সেই দোকানটা দিশার টিচারের থেকে কিনে নেয়। এখন রমনের একটা অনেক সুন্দর বাংলো ছিল আর সেই গ্রাম, দিশার গ্রাম, দেশ ভরে প্রসিদ্ধ হয়ে ওঠে। কিন্তু এই কথাটা অভিমন্যু সহ্য করতে পারল না। ও প্রধানকে বলে, আরে প্রধান মশাই, ও তো আপনাকে অপমান করলো। আপনার গ্রামের নাম আপনার জন্য না হয়ে বরং দীক্ষার জন্য প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধান অভিমন্যুকে কিছু বলতো তার আগেই প্রধানের স্ত্রী ক্রোধিত হয়ে ওখানে আসে। এখন তোমার ঘরে আসার কোনো দরকার নেই। আরে, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আরে ও আমার পাশে থাকে সব সময়। তোমার সাথী নয় বরং তোমার শত্রু। আরে, দিশাকে তো পুরস্কার দেওয়া উচিত। দিশার কারণে আমাদের গ্রামের নাম কত প্রসিদ্ধ হয়েছে। আমাদের বাচ্চাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছে। এই অভিমন্যু সারা দিন গ্রামবাসীদের বিরুদ্ধে তোমার কানে বলে আর তোমার মাথা খারাপ করে। এর কারণেই তোমার ছবি কত খারাপ হয়েছে তুমি সেটা জানো না।
প্রধান নিজের স্ত্রীর কথা বুঝতে পারে। সে অভিমন্যুকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বার করে দেয়। বিকেলবেলা প্রধান আর তার স্ত্রী রমনের হোটেলে বিরিয়ানি খেতে পৌঁছে যায়। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তাই না? অভিমন্যুর কথা শুনে আমি তোমার কাছ থেকে তোমার ঠেলাগাড়ি কেড়ে নিয়েছিলাম। সেরকম কিছু ব্যাপার নয় প্রধান মশাই, এসবই ঈশ্বরের লীলা। আপনি যদি এমনটা না করতেন, আমি তাহলে এত বড় লোক কি করে হতাম? কিন্তু আমি যত বড়ই লোক হই না কেন, কারণ আপনি হলেন এই গ্রামের প্রধান মশাই। দিশার কলার পাতার বিরিয়ানি আজও শহর থেকে খাওয়ার জন্য আসে।